36 জুলাই কিংবা 5 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে বা স্মরণীয় দিন। দীর্ঘদিনের শাসন, শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায়। জন্ম নেয় নতুন এক বাংলাদেশ, যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন। আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই 36 জুলাই। জুলাই শেষ হতে চললেও জুলাইয়ের আন্দোলনের তীব্রতা কমেনি, বরং দিনে দিনে তা আরও বেড়েছে। জুলাইয়ের শেষ দিনে শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি ব্যর্থ করতে সকাল থেকেই হাইকোর্ট প্রাঙ্গণে ব্যাপক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। মারণাস্ত্রে সজ্জিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল মারমুখী অবস্থানে। অপরদিকে পথে পথে শত বাধা উপেক্ষা করে দুপুর 12টা থেকে হাইকোর্টের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। এ সময় অন্তত 4 শিক্ষার্থীকে আটক করে পুলিশ। 12:30টার দিকে আরও শিক্ষার্থী হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নিলে তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন মানবাধিকার ও সংস্কৃতি কর্মী। এ সময় হাইকোর্টের আইনজীবীরাও মিছিল নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নেন। এদিন হাইকোর্টে মার্চ ফর জাস্টিস নিয়ে আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয়। আমরা যারা এতদিন চুপ ছিলাম, আমাদের সন্তানদের, আমাদের ভাইদের রক্ত, মেধাবী ছাত্রছাত্রী, দেশের সম্পদ, তারা শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে। একজন মানুষ যখন আক্রান্ত হন শুধু তার পরিচয়ের কারণে, তার কোনো কর্মকাণ্ডের জন্য নয়, সেটাকে জেনোসাইড বলে, ইংরেজিতে গণহত্যা বলা হয়। শুধু ছাত্র এই পরিচয়ে রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে, শুধু ছাত্র এই পরিচয়ে এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে, এ অন্যায়। সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা গ্রেফতার হয়েছেন, তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ও দেশের আইন বড় কঠিন, তাই তাদের ব্যাপারে কিছু করার নেই। তাহলে বাংলাদেশের আইন কোথায়? আমার মত প্রকাশের অধিকার কোথায়? আমার সমাবেশের অধিকার কোথায়? আমার সংবিধান আজকে কোথায়? 31শে জুলাই আমাদের মূল টার্গেট ছিল 3টি বড় জায়গা। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, একটা হচ্ছে ঢাকা আইনজীবী সমিতি, আর একটি হচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। আমাদের সিদ্ধান্ত ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যারা সাদা দলের শিক্ষক, তাদের সঙ্গে আমরা সমন্বয় করে ছাত্রদেরকে মার্চ ফর জাস্টিস সুপ্রিম কোর্ট কেন্দ্রিক কর্মসূচি সফল করব। আমরা যখন ছাত্ররা বেশ কয়েকজন তারা আসার চেষ্টা করেছে, আপনারা জানেন যে আমাদের মাজার গেটের বাইরে যে জায়গাটি, পুলিশ বাধা দিয়েছে। আর আমরা এখান থেকে আইনজীবীরা আমরা মিছিল নিয়ে যখন গেছি, আমাদেরকে মেন গেটে আটকে দিয়েছে। আমি যখন মেন গেটে যখন আটকে দিয়েছে, তখন আমি দেখলাম যে কিছু গণমাধ্যম, বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমও সেখানে আমাদের এই অনুষ্ঠানটি এবং আমাদের প্রতিবাদের মিছিলটি তারা ব্রডকাস্ট করছে কিংবা তারা সংবাদ সংগ্রহ করছে। তো আমাদের তখন আমরা একটা আনুষ্ঠানিকভাবে আমাদের কি বক্তব্য দিচ্ছিলাম এবং আমি অনুষ্ঠানটি পরিচালনা করছিলাম। এমন সময় বিশিষ্ট আলোকচিত্র শিল্পী শহীদুল আলম এবং রেহনুমা খন্দকার এবং শারমিন মুর্শিদ, ফরিদা আক্তার, তারা সেখানে আসলেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৈল চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা হাইকোর্ট অভিমুখে রওনা দিলে শিশু একাডেমির সামনে তাদের আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। বেলা 3টায় হাইকোর্ট প্রাঙ্গণ থেকে পুলিশ ও বিজিবি শিক্ষার্থীদের সরিয়ে দিতে চাইলে তারা বিক্ষোভ শুরু করেন। পরে তারা শিক্ষা অধিকার চত্বরে অবস্থান নেন। বিকেল 4:30টা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন। এদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভেতরে বিক্ষোভ করেন আইনজীবীরা।
দুপুরে দৈনিক বাংলা মোড় অবস্থান করেন শিক্ষার্থীরা। পরে পুলিশ বাধা দিলে তারা মিছিল নিয়ে ফকিরাপুল, নয়াপল্টন, কাকরাইল হয়ে শান্তিনগর যান। প্রথম থেকেই শিক্ষার্থীদের খুবই সাধারণ এবং যৌক্তিক একটা দাবিকে বারবার তুচ্ছ তাচ্ছিল্য করছিল শেখ হাসিনা। এরপরে রাজাকারের নাতিপুতি আখ্যা, তাতেও কাজ না হয় লেলিয়ে দেয়া হয় ছাত্রলীগকে। সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে ছাত্রলীগ মাঠ থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেলে নামানো হলো পুলিশ ও অন্যান্য সরকারি বাহিনী। হার না মানা অকুতোভয় শিক্ষার্থীদের বিক্ষোভ প্রতিবাদ ছত্রভঙ্গ করতে নির্বিচারে গুলি করল পুলিশ। সাথে ছাত্রলীগ ও যুবলীগ। বিক্ষোভে ফেটে পড়ল দেশের আপামর জনতা। নামানো হয় বিজিবি। এর পরেও বাংলা ব্লকেড আর কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচিতে দেশ অচল হয়ে পড়লে টনক নড়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার। মেনে নেয় কোটা সংস্কারের দাবি। ততদিনে রক্ত ঝরেছে অনেক, আহত নিহতের তালিকা হয়েছে দীর্ঘ। আন্দোলন কিছুটা স্থিমিত হয়ে এলে শেখ হাসিনার প্রতিশোধ পরায়ণতায় শুরু হয় গণগ্রেফতার, ব্লক রেইড আর গুম কিংবা নিরাপত্তা হেফাজতের নামে মানসিক ও শারীরিক নির্যাতন। মূলত এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত আর সঠিক বিচারের দাবিতে ৩১ জুলাই পালিত হয় মার্চ ফর জাস্টিস। এই যে হত্যা, এই যে গুম, এই যে আপনার ফেসিবাদী শাসন ব্যবস্থা, তার বিরুদ্ধে একটা মার্চ ফর জাস্টিস নামে প্রোগ্রামটা মূলত পেশাজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে তারা যাদের, এবং মূলত যেহেতু এটার নাম হয়েছে মার্চ ফর জাস্টিস, আইনজীবীদের একটা বড় অংশ এটাতে অংশগ্রহণ করব। সেরকম একটা জায়গা থেকে ৩১ জুলাইয়ের প্রোগ্রামের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি এবং সেই আন্দোলনটাতে আমাদের তখন আন্দোলনরত শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলন করতেছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলন করছিল, সেই শিক্ষার্থীরা এবং পেশাজীবীরা সুপ্রিম কোর্ট অভিমুখে যাত্রা করবে এবং জেলা শহরগুলোতে যারা আন্দোলনে রত ছিল তারা কোর্টগুলোর দিকে অভিমুখে জাস্টিসের জন্য, ন্যায় বিচারের জন্য যাত্রা করবে। এদিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে রাজধানী এবং ৭ জেলায় অন্তত ১৩০ জন শিক্ষার্থীকে আটক করা হয়। আমরা গত ৩১ জুলাই ২০২৪ তখন এই হাইবোর্ড প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা এখানে বড় করছিলাম। তখন ফ্যাসিস্ট হাসিনা যে পুলিশ আমাদেরকে গ্রেফতার করেছিল, আমরা তখন পেরেছি এমনি হাইবোর্ডের আইনজীবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং মানবাধিকার কর্মীরা আমাদেরকে ছাড়ানোর জন্য তাদের যে ভূমিকাটা ছিল এছাড়া বাংলাদেশে প্রশিক্ষিত হয়েছে। সংঘর্ষে সাংবাদিক সহ শতাধিক আহত হন। ঢাকার বাইরেও এদিন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ছিল কঠোর অবস্থানে। শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলেই অ্যাকশনে যায় পুলিশ, র্যাব, বিজিবি। আমরা যখন ৩১ জুলাই কর্মসূচি ঘোষণা করার পর এর আগে থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা ওখানে গিয়ে আস্তে আস্তে জড়ো হচ্ছিলাম। সো আমি সর্বপ্রথম, আমি সহ আরও প্রায় ১০ জন মেয়েরা গিয়েছিলাম প্রথমে। সো আমাদের ৭ জনকে পেয়েছিল জেলা প্রশাসকের অপোজিট কার্যালয়ে আল বুখারি নামক একটি রেস্টুরেন্টে। আমরা ৭ জনকে পেয়েছিল। আমাদেরকে অ্যারেস্ট করে ও ভিতর থেকে যখন নিয়ে আসে, আমাদের কাছে তেমন কিছু পাই নাই, শুধু পতাকা পেয়েছিল আমাদের ব্যাগে। আমাদেরকে অভিযোগ হচ্ছে তোমরা কেন এসে, তোমাদের এখানে কাজ কি? তারপর তল্লাশি করে দেখে যে ব্যাগে অনলি পতাকা আছে, আর কিছু নাই, আর কিছুই পাই না। যে তোমরা স্টুডেন্ট, তোমাদের এখানে কাজ কি, তোমাদের এখানে কোর্টের মধ্যে কাজ কি? ওই দিন আসলে লয়াররা আমাদের সাথে সংযুক্ত হয়ে একটা আন্দোলন ডাক দিয়েছিল, সেই জন্য ওই দিন আমাদের ওখানে অবস্থানটা করা। এদিনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির লক্ষণীয় বিষয় হল আন্দোলনের স্পিরিট সাধারণে ছড়িয়ে পড়েছে। শিক্ষক, অভিভাবকদের পাশাপাশি আইনজীবী, নাগরিক সমাজ, শিল্পী সমাজসহ অনেকেই মাঠে নেমে আসেন। জ্যামিতিক হারে বাড়তে থাকে মুক্তির মিছিল। আমাদের সিদ্ধান্ত ছিল ওই দিন যে আমরা মিছিল নিয়ে ঢুকবো না আদালত চত্বরে, আমরা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি এখানে কি জড়ো হবো এবং এরপরে আমরা আমাদের ওই দিনের কর্মসূচি শুরু করব। কিন্তু ওখানে কাউকে ঢুকতে দিচ্ছে না, শুধুমাত্র আইনজীবী
আইনজীবী ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না, এরকম একটা অবস্থা ছিল। পরে আমাদের চট্টগ্রামের আইনজীবীরা ওই দিন অনেক ভূমিকা পালন করছে। আমি কি হয়ে আমি সাদা শার্ট পরে গেছিলাম, আমাকে হয়তো আইনজীবী মনে করছে, যার কারণে আমাকে আটকায় নেয়। আমি ভিতরে ঢুকার পর দেখলাম যে এখানকার যারা ফেসিবাদ বিরোধী আইনজীবী ছিল তারা একটা মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে আসতেছিল। আমি আইনজীবীদের সাথে চলে আসি। এরপর সামনে আমাদের যারা আন্দোলনকারী ছিল তাদেরকে আমরা পুলিশ এবং সেনাবাহিনী, বিজিবি তাদেরকে সরিয়ে দিয়ে আন্দোলনকারীদেরকে আদালতের ভিতরে ঢোকার জন্য যে সুযোগটা, সেই সুযোগটা করে দেওয়ার পরে আমাদের ওই দিন চট্টগ্রামের আপামর জনতা সেখানে এসে সম্পৃক্ত হয় এবং প্রচণ্ড বৃষ্টির মধ্যে, মানে আমাদের এখন আর ঝড় বৃষ্টি বাদল কি আসতেছে, এইটার আমাদের গায়ের উপর দিক, শরীরের উপর দিক কি যাচ্ছে, এইটা আমাদের দেখার বিষয় ছিল না। আমাদের ছিল যে আমাদের এখন হাসিনাকে পতন ঘটাতে হবে, আমাদের অধিকারকে আমাদের আদায় করতে হবে। এদিন একটি ভিডিও ভাইরাল হয়। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত নূর একাই দাঁড়িয়ে যান পুলিশ ভ্যানের সামনে, দুহাত দিয়ে ঠেলে রুখতে চান প্রিজন ভ্যানটিকে, কারণ তার সঙ্গে থাকা একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই নূর আলম হাসানকে পুলিশ গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে ওঠায়। নূর আলমকে গ্রেপ্তারের সময় নুসরাত প্রথম নূরকে জড়িয়ে ধরে গ্রেপ্তার এড়াতে চায়, কিন্তু পুলিশ সদস্যরা তার কাছ থেকে নূর আলমকে ছিনিয়ে নেয়। পরে নুসরাত একাই ভ্যানের সামনে দুহাত ঠেলে দাঁড়ান। এই ভিডিওটি সবাইকে অনুপ্রাণিত করে। হালকা পাতলা গড়নের নির্ভীক নুসরাত হয়ে ওঠেন আন্দোলনের আরেক মুখ। পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না। আমরা যখন হাইকোর্টে মাদার গেটে উপস্থিত হই, সেখানে অলরেডি অনেক শিক্ষার্থী ছিল, তাদের সাথে আমরাও যোগ দিই এবং পরিবেশটা বোঝার চেষ্টা করতেছিলাম এবং আমাদের কার্যক্রম শুরু করার ঠিক কাছাকাছি সময় আমরা পৌঁছে যাই। ওই সময় হঠাৎ করে দুজন পুলিশ আসে আমাদের দিকে। যখন তেরে আসে আমরা বুঝতে পারি যে তারা আমাদেরকে বুঝে ফেলছে, তারা আমাদের মার্ক করে ফেলছে। তো সেই জায়গা থেকে যখনই আমরা পিছন পা হব যে আমাদেরকে এখন সেফ জায়গায় যেতে হবে, তখনই হচ্ছে এরকম হয়েছে যে 4-5 থেকে পুলিশ আমাদেরকে ঘেরাও করে ফেলছে। কিছু বুঝে ওঠার আগে যে আমরা ওইখান থেকে স্থানটা ত্যাগ করবো, তার আগেই আমাদেরকে 4-5 থেকে ঘেরাও করে ফেলে। ওই সময় হঠাৎ করে পুলিশ সর্বপ্রথম এসে নূর ভাইয়ার পিছন থেকে কলার ধরে, আর ভাইয়া ঠিক আমার পাশেই ছিল। চলমান পরিস্থিতি নিয়ে বেসামাল হয়ে পড়ে আওয়ামী লীগ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ভর করে শিক্ষার্থীদের আন্দোলন থামাতে ব্যর্থ দলটি চায় নেতা কর্মীদের সহায়তা। এর ধারাবাহিকতায় ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের এদিনের মতবিনিময় সভায় দেখা যায় উল্টো পরিস্থিতি। এতদিন যে ওবায়দুল কাদের বিরোধীদের ভুয়া বলে মঞ্চ কাঁপাতেন, আজ নিজেই তার শিকার হলেন এবং তা দলীয় লোকদের হাতেই। হট্টগোলের কারণে ভণ্ডুল হয় অনুষ্ঠান, তাকে লক্ষ্য করে সাবেক ছাত্রনেতাদের কয়েকজন ভুয়া ভুয়া বলে স্লোগান দেন। এদিন রাজধানীতে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস আয়োজিত এক মানববন্ধনে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। অভ্যন্তরীণ নাকানি চুবানির মাঝে বহির্বিশ্ব থেকেও এই দিন সরকারের জন্য একটার পর একটা দুঃসংবাদ আসতে থাকে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের 2 সদস্য বাংলাদেশে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানান। পাশাপাশি তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জরুরি ভিত্তিতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানান। তবে এদিনও শেখ হাসিনার পাশে দাঁড়ায় ভারত। অনির্ধারিত বৈঠক করেন হাইকমিশনার প্রণয় ভার্মা। এদিন সন্ধ্যায় এক বিবৃতিতে রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ। সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা মামলা, শিক্ষকদের উপর ন্যাক্কারজনক যে হামলা হয়েছে তার প্রতিবাদে এবং জাতিসংঘ কর্তৃক তদন্ত করব বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল 1 আগস্ট রোজ বৃহস্পতিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি হলো রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি। তো এই ক্ষেত্রে আমাদের শুরুতে যে কর্মসূচিটা পালন করতে হবে, আমি শুরুতে বলে দিই, রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচিটি অনলাইন এবং অফলাইন 2টি কর্মসূচি আগামীকালকে পালিত হবে।